সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি 500 কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হল। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। অভিযোগে সুমন বলেছিলেন আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন 15 লক্ষ টাকা ফাইন দিবেন। এবং আরো যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে, যে বাংলাদেশের যে থানাগুলাতে যারা যেসব পুলিশ কর্মকর্তা এই থানাগুলাকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করেন, তাদের জন্য এই রায়টি একটি মাইল ফলক এবং অশনি সংকেত হয়ে থাকবে। আইনমন্ত্রী বারংবার তাগিদ দিয়েছেন, কিন্তু জিনিসটা হচ্ছে না। কেন হবে না? কারণ আমরা জনগণের বেতন যেহেতু নেই, আমাকে জনগণের কাছে বলতে হবে। আর শেখ রেহানা নামটা আমার কাছে খুব সেন্টিমেন্টাল একটা ব্যাপার। একমাত্র প্রথম নারায়ণগঞ্জের ব্যাপারে এই মেডিকেল কষ্ট হয়েছিল, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত হয়েছিল। এটা কেন হয় নাই, কাদের কারণে হয় নাই, আমি আপনাকে জানতে চাই। এবং এই সংসদ অধিবেশন চলাকালীন সময় আইনমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে, আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিআই বানাইবেন কোথায়? একটা বাটপারের সাথে না, আর একটা ভালো লোকের সাথে। তা আমারে যদি এমপি বানাইয়া মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আরেকটা ভালো লোক নেতা বানাইবেন। ব্যারিস্টার সুমন কয়েকদিন পরপর অনেকের নামে মামলা করেন। এবার ব্যারিস্টার সুমনের নামে মামলা হয়েছে। অনেকে ধারণা করতেছে ব্যারিস্টার সুমনকে আসলে গ্রেফতার হবে কিনা। তো আমরা ব্যারিস্টার সুমনের কিছু ভিডিও দেখবো এবং পাশাপাশি ব্যারিস্টার সুমনের কিছু আলোচনা শুনবো। সেখানে আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে ব্যারিস্টার সুমন আসলে কতগুলো রিস্ক নিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতেছেন। আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি 500 কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হল। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। অভিযোগে সুমন বলেছিলেন আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন 15 লক্ষ টাকা ফাইন দিবেন। এবং আরো যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে, যে বাংলাদেশের যে থানাগুলাতে যারা যেসব পুলিশ কর্মকর্তা এই থানাগুলাকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করেন, তাদের জন্য এই রায়টি একটি মাইল ফলক এবং অশনি সংকেত হয়ে থাকবে। রক্ষক যখন ভক্ষক হয়, তখনই ব্যারিস্টার সুমনের মতো মানুষের আবির্ভাব হয়। পুলিশ প্রশাসন সহ যত দুর্নীতিবাজ রয়েছেন তাদের চোখের ঘুম হারাম করে দিয়েছেন। তাই তো দুর্নীতিবাজরা এবার একত্রিত হয়েছে ব্যারিস্টার সুমনকে যাতে জেল খাটানো যায়। তাই তো ব্যারিস্টার সুমনের বিপক্ষে 500 কোটি টাকার মামলা ঠুকে দিয়েছেন। তো ব্যারিস্টার সুমনকে এবার গ্রেফতারের আর্জি জানিয়েছেন আদালতে। ব্যারিস্টার সুমন কবে নাগাদ গ্রেফতার হতে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছেন সেই মামলায় তিনি অন্য কোনো আইনজীবী নিযুক্ত করবেন নাকি নিজেই লড়বেন, এই বিষয়গুলো তিনি স্পষ্ট করলেন। চলুন ব্যারিস্টার সুমন তিনি কিভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে গিয়ে এইবার মামলায় ফাঁসতে গেছেন, বিশেষ করে বেনজির আহমেদের মামলাটায় তিনি কিভাবে লড়েছিলেন এবং বেনজির তার মামলায় ফেঁসে যাওয়ার পরে কিভাবে এবার ব্যারিস্টার সুমনকেও ফাঁসানো হচ্ছে। চলুন আগে বেনজিরের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন যে মামলা করেছিল সেটার দৃশ্যটা একটু দেখে আসি। এরপর ব্যারিস্টার সুমন কবে নাগাদ গ্রেফতার হতে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার নথিপত্র আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক দিয়ে। চলুন আমরা ব্যারিস্টার সুমন যেই বেনজিরের বিরুদ্ধে মামলা করেছিল সেটা একটু দেখে আসি। আমাদের যিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন। তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি। জানা মতে আমি গতকালকে দেখলাম সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ উনি নিজে একটি লাইভ করেছেন। লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, যে একজন আইজিপির 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত কোটি টাকার মালিকানা উনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। দেখা যাচ্ছে উনার মেয়ে এবং উনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না, বা এরা তো ইনকামও করে না। তারপরও 6টা কোম্পানি থেকে শুরু করে কোটি টাকার সম্পদ উনি বানাইছেন। এবং মজার বিষয় হচ্ছে কি, গোপালগঞ্জের মতো জায়গায় 600 বিঘা, 800 বিঘা আরো পাশে কত হয়, 800 1400 বিঘা। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না, যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে
হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। আমরা বলছি যে অভিযোগটা আসছে, এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি। আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি। ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। সদের যে জায়গাতে কাজ করার, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি, আপনারা জানেন, বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি। আমি সুযোগ পাইলে বলবোই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো। তো যেটা করতে পারবো, দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল, এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না, বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলায় আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছেন। আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি, এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্য আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব 2 নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না। উনি কি বললেন না বললেন, প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোন অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনি করে ফেলতেছেন। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই। এখন উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন, ধরেন করছেন। তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই, এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন। তো এইটাও তো একটা আমাদের একটা দুর্বলতা আছে। উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইম্যাটেরিয়াল। আমাদের জন্য হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা, আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন, আমি হয়তো বলবো না, আপনার বিরুদ্ধে তুললে আপনি না করবেন, কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার, আমার কিছু সম্পদ নেই, এটা তো বৈধই, এত কথা কিসের, আমি কত বড় চাকরি করছি। তো এই বিবেচনা বোধ তো উনার বিবেচনায় তো হবে না, হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আদৌ করেছেন কি করেন নাই। দ্যাটস অল। বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন যে মামলা করেছিলেন, এই মামলার ফলেই কিন্তু দুদক কিন্তু অ্যাকশন নিতে শুরু করেছে এবং বেনজির আহমেদ কিন্তু এখন পুরোপুরি ফেসে গিয়েছেন। চলুন এবার ব্যারিস্টার সুমন যত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলেন, সেই সমস্ত দুর্নীতিবাজরা এইবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে যাচ্ছেন এবং কেন মামলা করতে যাচ্ছেন, চলুন সেটা একটু দেখে আসি। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি 500 কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
অভিযোগে সুমন বলেছিলেন আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি 2018 সালে নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ব্যারিস্টার সুমনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে চেঞ্জ টিভিকে বলেন, আমি মামলার ভয় পাই, গোলাপের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেই যাব। গোলাপরা নিবৃত্ত না হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার যে মামলা দিল এই যে গোলাপ, তো 500 কোটি টাকার মানহানি হয়েছে। তো এই 500 কোটি টাকার তিনি মালিক হলেই তো তার সম্মান নষ্ট হবে। এই 500 কোটি টাকা তিনি কিভাবে উপার্জন করছেন এই হিসাব যদি দুদক তার কাছে চায়, তাহলেই ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা খারিজ হয়ে যাবে এবং এই গোলাপ নিজের মামলায় নিজে ফেসে যাবেন। আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বহু জায়গা রক্তের সম্পর্কের মানছে আমার লাত নিয়ে ভালাই তুই গেছি গা, কিন্তু আমার এলাকার আত্মার মানছে আমার টাইনা তুলছে, এর লাগে আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাদের সাথে আমি সম্পর্ক করি। লন্ডন গেছিলাম, ব্যারিস্টারি করতাম, এমন বিপদে পড়ছি, বা বই লাগে হাসপাতাল, ডায়ালাইসিস লাগে আমার আব্বার, 1 টাকা দিতে পারছেন না। আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ টাকা দিতে দেন না। লাস্টে আপনার মামুন চৌধুরী চিনেননি, ওই যে এখানে জুইরার মামুন চৌধুরী যে 2 নম্বর ইউনিয়ন এরার এরার কি 3 নম্বর পড়ছে, ওই মামুন চৌধুরী আমারে 2500 পাউন্ড প্রায় 3 লাখ টাকা আমারে দিসলা। বেটা তো আমার আত্মীয় না, বেটা তো আমার রক্তের কেউ না। তখনই আমি বুঝছিলাম, ইয়া আল্লাহ, রক্তের সম্পর্কই সব না, আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্কও ভার করে তুই জায়গা। কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতাম পারছি না। আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ ছেলে মেয়ে, আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স 12, কয় বাবা অত বেশি মানুষের পিছিয়ে দিলে আমরা চলবো কেমনে। তখন আমি একটা কথা, আমার মেয়ে তো বুঝে না, বয়স কম, কই রে ফুত, তুমি তো রে ফুত, তোমার বাপ তো আমি একলা রে ফুত, কিন্তু আমার রে ফুত তুমি ছাড়াও সারা সোনারঘাটের 2 লাখ উরুত্তা যারা আছে এরও আমার ফুলাফুরি রে ফুত, আমার এরারও দেখুন লাগবো রে ফুত। কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না, কারণ আমার জীবন। যাই হোক, এখন আপনারা আমার কাছে যা চাইবা তাওই পাইবা, কারণ আমার মুরাদ দিতেছে তো টেকায়। আসো, বুঝো না রে, আসো রে, কারণ তোমরা তো টকতে টকতে কিছু তো আসো দাসন ধরে গেছি। তোমরা মনে করো যে উনকার টেকার কথা কয়, বেটা এটা খিতা হয়, বিশ্বাস করতে হতে দেরি হয়। ধরো বহুত দিন ধরে এক বেটা টকাইতেছে, তোমরার অবস্থা হয়েছে খিতা জানো নি, প্রতিদিন ওই পানি মিশাইয়া গরুর দুধ খাওয়ায়। ওই এক বেটায় গরুর দুধের মধ্যে বেজান পানি মিশাইয়া গ্রামও বেছে। আর একদিন কিতা করছে, বেটার ফুলারে দায়িত্ব দেওয়া গেছে যে তুই আজকাল দুধটা বেশিস। আর ফুলায় তো আর এই বিদ্যা ইকছে না পানি মিশাইবার, ওই দুধ ওই নিয়া গ্রামের মানুষেরা খাওয়াইছে। উনকা দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ। কারণ হইল গিয়া এরা ভাইনা দুধ খাইয়া খাইয়া এমন অভ্যাস হয়েছে, উনকা বালা দুধ আইলে পেট খারাপ হয়ে যায়। বুঝছেন নি? এখন আমি যে টেকার হিসাব দিতেছি, তোমরা যেমন একটা আন্দা লাগি হয়েছি যে এটি খিতা হইব, অত টেকা আমরা খিতা হই। আমি আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে কেন একটা বাদ দিলে বেলে আপনারা 500-700 মানুষে বেলে খিতা করতে, 500-700 একর জমি বেলে আপনারা চাষ করতে পারবা, ঠিক নেই দেখো কথাটা। হ্যাঁ, এটা আপনি খাম ধরাই লিবা, আমি টাকা দিব আপনারে। এটা এই ফানির সময় করতে পারবেন আপনি, এখন তো করতে পারতা না। এখন তো আর আপনার চাষাবাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে, ফানির তো অভাব নাই। আপনি বৃষ্টিটা কমার সাথে সাথে আমার সাথে এই কথা তুমি লিটন তুমি যোগাযোগ করবা, বা যারা আছে যোগাযোগ করিয়া আমি 4 লাখ টাকা বরাদ্দ দিলাম, দিলে আগে ওই লেগে চাষাবাদটা যদি হয় সম্পদ বাড়বো। হ্যাঁ, এটা করা যাইব না যদি করা যায়। ও আরেকটা খবর নই, আরে একটা কইছি না তো মনে নাই, নির্বাচনের পরে ঢাকা গেছি দৌড়িয়া গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনারঘাটের নামে কোনো বরাদ্দ আসেনি, রইছিনি। গিয়া দেখি এলজিডি ডিপার্টমেন্টও গেছি, গিয়া দেখি সারা দেশের যত এমপি আছিল সব বরাদ্দ এরা দিয়া দিয়া গেছি গা, খালি সোনারঘাট মাধবপুরের বরাদ্দ 2 কোটি রইয়া গেছে। তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই, হয় না এটা আগের এমপির বরাদ্দ। তা আমি কইলাম যে বেটা নিছে না,
কয় বেটায় তোর খবরই নিছে না, সময়ই পাইছে না। আমি কই আহা রে, কিভাবে এলাকাটা চলছে রে। ওই খাবলাইয়া 2 কোটি টাকা দিয়ে আনছিলাম, ওইটারে 2 উপজেলা এখন বেজান বাড়তাছি। 2 কোটি টাকা মনই নাই, কারণ এত ব্যস্ত যে আমি এটা তোকে যে বার করতাম আমার এলাকার মানুষের লেগে, আমার তো জ্বালা নাই। বিমানও ওই ধরে লিছেন আপনি, বিমানও। তবে ভাই আপনারা জানেন কিনা জানি না, আমি যদি আর 2-3 বছর বাঁচি, আমি আমার এলাকার লোকরে যে তাই কে যাইতেছি, ফরিদা যে নেতা লাইন আইব, মানুষ পানির বোতল উল্টাইয়া রেডি থাকবো। কইবা ব্যারিস্টার গাই গেছে, ভাতলা মারতো না আও। কারণ আমি গাই যাইতেছি না নি, কদিন পরে টেকায় কেমনে টেকাই গাইতেছি না, এর পরে নেতা হল টাইটি যে বাগা। আপনারা এই মাদ্রাসার লাগিয়া ইটা বানাইবার লাগে আমার কাছে কইছেন 10 লাখ টাকা। 10 লাখ টাকার কথা কইছেন, 10 লাখ টাকা আমি তো যদি সরকারি কিতা হইতো তে তো পুরা বিল্ডিংই আনতাম না সরকারিভাবে। এখন যে টাকাটা, এই টাকাটা আমার দেওয়ান লাগবো ওই নিজের ফান্ড থেকে, নাইলে টিআর কাবিকার থেকে দেওয়ান লাগবো। আমি চেষ্টা করবো কোনো একটা ফান্ড ঢুকাইয়া বার করিল এটার মধ্যে ঢুকাইবার লাগে। এক্স্যাক্টলি কইয়া গেলাম না কোন সময় দিব, তবে আপনার বাদ এটা আপনি ফাইলিবা 1 মাসের ভিতরে রেডি হয়ে যাবে সব। আপনারা এটা ফাইলিবা। আর রাস্তা হইল কি আমার আমতলি টু ইটা যেটা কইয়া দিছুন, এটা আমার আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইবার কথা। রাস্তার ব্যাপারে আমি টাকা পাইছি 25 কোটি। কত পাইছি? এর মধ্যে সোনারঘাট খরচ হইব 12.5, আর মাধবপুর হইব কত? 12.5। 12.5 কোটি টাকার কাজ শুরু হইব সেপ্টেম্বর থেকে। তা আমি চাইতেছি ফার্স্ট প্রায়োরিটি আমি দিয়া রাখছি হইল গিয়ে জুইরার রাস্তাটা। জুইরার রাস্তা হইলে গিয়ে ফইলা করে লিমু, যেসব রাস্তার লেগে মানুষ কষ্ট পাইছে। এরপরে আমনলুয়ার রাস্তাটা যেটা ইটা সিম টিবিলের রাস্তা যেটা, ইটা করে লিমু আমার যা সক্ষমতায় খোলায়। আর আপনারা আমার লেগে দোয়া করবা, আপনার লেগে দোয়া করি। আর এখন বিভিন্ন নির্বাচন আইতেছে, উপজেলা দেখছি আমি, উপজেলা নির্বাচন আইছে, কদিন পরে ইউনিয়ন নির্বাচন আইব। এখন আপনারা, আমি কেউরে কইতে পারতাম না যে আপনারা অমুকরে ভোট দিন, কারণ এটা আচরণবিধিতে এমপি কোনো সময় কইতে পারে না যে তুমি অমুকরে ভোট দিও। তবে একটা জিনিস এমপি বলতে পারে, এমপি যে চরিত্রের হয় চেষ্টা করবা এই চরিত্রেরই একলা উপজেলা চেয়ারম্যান বানানো যায় কিনা। আপনারা যদি মনে হয় যে আমি 2 নম্বর, আপনারা ছেড়ে দিলাম। যদি মনে হয় যে আমি 2 নম্বর, আমি আমার বয়স বাইরে গেছি, আমার এতে কোনো লাভ হইতো না, তাইলে ই জাতি একলা বানাই। আর যদি মনে করেন আমি 1 নম্বর, আমি ঘাম দিয়ে গোসল করি, যদি মনে করেন আমার পরিবারের থেকে আমি মাটিত লাগাইছি, তা আল্লাহর রাস্তে আমার এমন একটা লোক দিয়েন যার সাথে সংসার করে অন্তত সোনার বাংলা বানানো যায়। আর আমি এক জাত, আর বিয়াই বানাইলে আর এক জাত, তে তো আমি শেষ হই। আর আমি বাইসা এই মিল্লা সংসার করতাম না, আমি তালাক দিলাইমু। একটা তরতাজা সৎ ইয়াং একটা বলা দেন, দিনে রাইতে দৌড়াইতো, সৎ থাকতো, মানুষের টাকা একটা টাকা খাইতো না। আর আমি কথা দিছি যে নেতারা এমপি সহ যত নেতা হইবা এলাকার মধ্যে ব্যবসা করতে পারত না। এমডি নেতা এমপি হইই, পরের দিন বালুত চেয়ার, ইটো চেয়ার, মাটি কাটার চেয়ার, কিতাবা তুমি চেয়ার করে, তুমি চেয়ার হইলে আর বাকি থাকেনি কুস্তা। ওই যে বালু সোনারঘাটের, এরা কয় কিছু পার্সেন্টেজ বেস্টারে দিল। আমি যে ভাই সাহেব, আমি কিন্তু অল সমদৌড়ার লোক, আমি চেয়ারওরা লোক না। যদি দেখি আমার রাস্তাঘাট ভাঙিয়ে লাইতেছ বেজান, তে কিন্তু আমি খারুই জিম গিয়া। আর যদি আমি চেয়ারই যাই গিয়া, তে কইতার মনে কুস্তা। আমি যদি ওকে বালু চেয়ার ওই, তা আমি কইতার মনে বালুওয়ালারে যে বালু এইভাবে নিস না। আর আমার কোন লোকে গিয়া যদি কয় বালু এইভাবে নিস না, তে বালুওয়ালা দিকে কইব যা তোর বাপ রেখে জিগা, কইব নি? এ যদি কয় এমপি সাহেব না করছেন, ওই কিলারে তোর এমপি রে দিছি না টাকা, হ্যাঁ ভাঙি যাবি নি। এর লাগিয়া আমি চাইতেছি
ভবিষ্যৎ নেতা যারা আইবা ইভেন ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত ইমন ভাবে বানায় স্যার মু যে নিজের ইউনিয়নে কোনো ব্যবসা করতে তাই না হয়ে দিলাম সুবিধা নিতায় বালাবুলা কষ্ট করতে হাও তোমার হাজার হাজার মানুষ তোমার জানাজাত থাকবো আর তুমি একের জায়গা লই আছি। আপনারা শুনে বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন কত রিস্ক নিয়ে তিনি এই কাজগুলো করতেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি কাজ করতেছেন। তিনি জানেন এই কাজগুলো করার কারণে তার ক্ষতি হবে, তার জীবন নাশের, তার প্রাণ নাশের হুমকি আসতে পারে, তারপরেও কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে তিনি কাজ করে যাচ্ছেন। তো একমাত্র বাংলাদেশের এমপি তিনি জীবনের রিস্ক নিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যান।